ঘড়ির কাঁটায় 10টা ছুঁই ছুঁই। অপেক্ষার প্রহর যেন আজ কিছুতে শেষ হচ্ছে না উথমির। খিদের জ্বালায় পেটের অবস্থা তার করুণ। চোখে দেখছে সর্ষে ফুল। বিয়ের আগে 9:30টার মধ্যে খাবার খেয়ে বিছানায় যাওয়া ছিল তার রোজকার রুটিন। অথচ বিয়ের পর থেকে সব নিয়ম কানুন গুলো যেন ধীরে ধীরে বদলে যাচ্ছে। এমনকি সামান্য এই খাবার খাওয়া নিয়েও কেউ এত নিয়ম কানুন আরোপ করে। ভাবনাগুলো মাথায় আসলেই ভীষণ রাগ হয় তার। আর সেই রাগ জেদের কারণে শাশুড়ি নিষেধাজ্ঞা মেনে নিয়ে স্বামীর অপেক্ষায় না খেয়ে মূর্তির ন্যায় বসে থাকে সোফায়। মনে মনে হাজারটা কটু বাক্য আওড়াতে থাকে স্বামী নামক মানুষটির উদ্দেশ্যে। উথমির ধারণা মতে এই লোকটি খুবই অসহ্যকর। বিয়ের পর ঠিক তো বড়াই করে কত কথাই না বলেছিল, অথচ শেষমেশ হলো কি? কয়েকদিন অতিক্রম হতে না হতে সেই কথার খেলাপ করে বসলো। রাগে রীতিমতো কান্না চলে এলো উথমির। অশ্রু জমলো চোখে। আশেপাশে সবকিছু হয়ে উঠল আবছা। বিড়বিড় করে নিজে নিজের উদ্দেশ্যে বলল, ভালো মানুষদের জীবনে শুধু পদে পদে দুঃখ কষ্টই থাকে। মানুষ যেভাবে পারে সেভাবেই তাদের উপর জুলুম করে, নিজেদের মতো চাপিয়ে দেয়। তুইও ভালো মানুষ রে উথু, একটু বেশিই ভালো মানুষ। তার এই আহাজারির মধ্যে কলিং বেল বাজার শব্দ হলো। নড়ে চড়ে উঠল উথমি। ঘড়িতে এক পলক চোখ বুলিয়ে মাথায় ওড়না দিয়ে ঘোমটা টেনে চলল সদর দরজা খুলতে। মালতী ফুফু আজ আর জেগে নেই। এতক্ষণে নাক ডেকে ঘুমাচ্ছেন উনি। আজ আগে ভাগে ওনাকে খাইয়ে দাইয়ে ঘরে পাঠিয়ে দিয়েছে উথমি। সব দায়িত্ব নিয়েছে নিজের কাঁধে। দরজা খুলে সম্মুখে তাকাতে দৃষ্টিগোচর হলো পরিচিত এবং অতি আকাঙ্ক্ষিত মানুষটিকে। পরনে ব্লেজার ঝুলছে তার বা হাতের ভাঁজে। দেহের জলপাই রঙের আয়রন করা টান টান শার্টটা অর্ধভাগ ঘামে ভেজা। গাড়ি থেকে নেমে সদর দরজা পর্যন্ত আসতে নাসতে এতটা ঘেমে যায় কিভাবে একটা মানুষ? পা থেকে মাথা পর্যন্ত নিষ্পলক দৃষ্টিতে লোকটিকে দেখতে দেখতে এসব কথায় ভাবছিল উথমি। ততক্ষণে হৃদয় কুঞ্চিত হলো তৈমুরের। স্ত্রীর দৃষ্টির দিকে লক্ষ্য করে ক্লান্ত স্বরে বলে উঠল, দেখা শেষ হয়েছে, এবার কি আমি ভেতরে প্রবেশ করতে পারবো? যদি একটু প্রবেশের জায়গা দিতেন। নড়ে চড়ে উঠল উথমি। ধ্যান ভঙ্গ হলো তার। দরজা আগলে এতক্ষণে যে সে দাঁড়িয়েছিল বুঝতে পেরে লজ্জিত হলো। সাথে নিজের প্রতি নিজেই চরম ভাবে রুষ্ট হলো। এভাবে এতক্ষণ কিনা হাবার মতো একজন পুরুষের পানে চেয়েছিল সে। ছি, যতই লোকটি তার স্বামী হোক না কেন, তাই বলে এভাবে দ্রুত সেখান থেকে সরে দাঁড়ালো। ভেতরে প্রবেশ করে স্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল তৈমুর। দীর্ঘশ্বাস ফেলে দরজা আটকায় উথমি। উত্তর দেয়, কোনো ব্যাপার না, স্ত্রীর দায়িত্ব পালন করছি আর কি। স্ত্রীর দায়িত্ব? প্রশ্নটির মধ্যে প্রকাশ পায় একরাশ সন্দেহ। তার আগে বলুন তো, আপনার ফিরতে এত দেরি কেন হলো? কোন দেশ স্বাধীন করতে গিয়েছিলেন আপনি? গলার টাই আলগা করতে করতে স্ত্রীর কথা বলার ধরনে মুচকি হাসলো তৈমুর। জবাব দিল, অফিসের কাজ করে প্রমোশন পর স্বাধীনতা অর্জন করতে গিয়েছিলাম। প্রমোশন? মজা করলাম। আসলে ছুটির দিনে জমে থাকা কাজগুলো শেষ করতে গিয়েই ফিরতে দেরি হচ্ছে। ওদিকে সামনে আবার ঈদ আসছে, তখন বেশ কিছুদিনের জন্য ছুটি পড়বে। তখন বাড়ি ফিরতে একটু দেরিই হবে। কথাগুলো শুনে রাগের পারদ নিমিষে গলে গেল উথমির। অপ্রস্তুত ভঙ্গিতে মাথা নাড়িয়ে তাড়া দিয়ে বলল, আচ্ছা ঘরে যান, তবে বাইরের পোশাক ছেড়ে ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার বাড়ছি। কথাটা বলে ডাইনিং এর দিকে হাঁটা ধরল উথমি। তৎক্ষণাৎ তাকে বাধা দিয়ে পেছন থেকে বলে উঠল তৈমুর, আমি খেয়ে এসেছি, খাবার বাড়ার প্রয়োজন নেই। কথাটা শ্রবণালী পর্যন্ত পৌঁছাতেই পথিমধ্যে থেমে দাঁড়ায় উথমি। পিছু ফিরেই শুধরায়, খেয়ে এসেছেন? হ্যাঁ, আপনি খেয়েছেন? এই মা ছেলের কিছু কর্মকাণ্ডে চেয়েও যেন নিজের রাগটাকে সংযত রাখতে পারে না উথমি। গলে যাওয়া রাগের পারদ নিমিষে বরফের ন্যায় শক্ত রূপ ধারণ করলো। ভারী কি কণ্ঠে বলল, না, খাইনি। আপনাদের বাড়িতে নাকি স্বামীর আগে স্ত্রী খেতে পারবে না? কি বললো এসব? কে আবার? আপনার মা বলেছে এরপর থেকে খেয়ে আসুন বা যাই করুন আপনার মাকে অবশ্যই জানিয়ে দিবেন, নয়তো ওনার বিভিন্ন নিয়মের জাতাকলে আমায় পিষ্ট হতে হচ্ছে। আর কারো জাতাকলে পিষ্ট হওয়া আমার পক্ষে সম্ভব না। রাগে গজগজ করতে করতে কথাগুলো বলে প্রস্থান করলো উথমি। হুট করে রাগান্বিত হয়ে যাওয়া স্ত্রীর প্রস্থানে অসহায় দৃষ্টিতে দাঁড়িয়ে দেখলো তৈমুর। বোধগম্য হলো না ব্যাপারটা। বিয়ের আগে অফিস থেকে ফিরতে দেরি হলে রাতের খাবারটা সে বাইরে থেকে খেয়ে আসতো। তাই অভ্যাস বশত আজকেও বাইরে থেকে খেয়ে এসেছে।
তবে বাড়িতে যে তার স্ত্রী তার জন্য না খেয়ে বসে বসে অপেক্ষা করবে এমনটা যেন তার ভাবনার বহির্ভূত ছিল না। নইলে কি আর এমনটা জানার পরেও এমন ভুল করে কেউ? কেউ করতে পারলেও তৈমুরের মতো পুরুষ কখনোই পারত না। নিজের এই অপরাধ বোধে অনুশোচনা হলো তৈমুরের। দীর্ঘশ্বাস ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। উথুমির রাগ আর অভিমান বরাবরই একটু বেশি, তবে সে রাগ কিংবা অভিমান নিতান্ত চাপা ধাঁচের। অন্যদের মতো ভাঙচুর করা অথবা কারোর উপর চিৎকার চেঁচামেচি করতে সে পারে না ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে। আত্মসম্মানে বড্ড লাগে তার। তবে সে রাগের জের ধরে নিজের ওপর পাষণ্ডের মতো অত্যাচার জুলুম অবশ্য ঠিকই চালাতে পারে। এই যেমন না খেয়ে থাকা, কথা বলা বন্ধ করে দেওয়া, আবার ইচ্ছে মতো ঝাল খেয়ে নাকের পানি চোখের পানি এক করে দেওয়া। এখন এই অপশনগুলোর মধ্যে 3 নম্বরটাই সে বেছে নিল। শুকনো মরিচের গুঁড়ো আর গুটি কয়েক কাঁচা মরিচ একত্রে ভাতের সাথে পিষে পাষাণ নাড়ির ন্যায় গলাধকরণ করতে লাগলো। ঝালে তার জিভ জ্বালা করলেও কিছুতেই থামলো না সে নিজের কাজে। ইতিমধ্যে ডাগর ডাগর চোখ দুটো লালাভ হয়ে ধারণ করে উঠেছে পিশাচিনীদের রূপ। ঠোঁট দুটো হয়ে গিয়েছে টমেটোর মতো টসটসে। একসময় প্লেটের পুরো খাবারটা শেষ করে তবেই সে উঠল। টেবিলের সব গোছগাছ করে আলো নিভিয়ে হাঁটা ধরল ঘরের দিকে। ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছে তৈমুর। কিছুক্ষণ পর পর তাকাচ্ছে দরজার পানে। স্ত্রীর আসার অপেক্ষা করছে। মেয়েটি রেগে আছে কিনা কে জানে। কোথায় বিয়ের পর মানুষ একে অপরকে প্রেম নিবেদন করে, 2-4টে মিষ্টি কথা বলে, সময় সুযোগ পেয়ে বউকে বুকে টেনে আদর করতেও ভুলে না। অথচ তৈমুরের ভাগ্যে সেসব কিছুই জুটছে না। বইয়ের রাগ ভাঙাতে আর বাড়ির পরিস্থিতি স্বাভাবিক করতে গিয়ে এই সময়টা তার হেলায় কাটছে। অথচ ছোট ছোট না করে সঠিক সময় যদি মা তার বিয়ে দিয়ে দিত, তাহলে এতদিনে হয়তো পেছনে বাবা বাবা বলে ডাকার মতো একটা চৌবাচ্চাও হয়ে যেত তার। ভাবতে দীর্ঘশ্বাস ফেলে তৈমুর। তখনই ঘরের ভেতরে প্রবেশ করলো উথুমি। নিঃশব্দে দরজা আটকে চলে এলো পালঙ্কের কাছে। বিছানার কুচকানো চাদরটা টান টান করে বিছিয়ে এবার হাত দিল বালিশে। তৎক্ষণাৎ দ্রুত গতিতে এগিয়ে এসে বালিশটা তার থেকে এক প্রকার ছিনিয়ে নিয়ে সেখানে বসে পড়ল তৈমুর। স্বামীর এমন কাণ্ডে হতভম্ব হয়ে গেল উথুমি। ভ্রুযুগল কিঞ্চিত কুচকে শুধালো, কি হচ্ছে? অসভ্যতা। কি? সরি উথুমি, আমি জানতাম না আপনি আমার জন্য অপেক্ষা করছিলেন। জানলে কখনই এমন গুরুতর অপরাধটা করতাম না। আপনি কি রাগ করেছেন আমার উপর? না, করিনি। এসব আপনার ব্যক্তিগত ব্যাপার, সরুন এখান থেকে। উথুমির সোজা সাপটা জবাব, আপনি নিজে তো আমার ব্যক্তিগত মানুষের কাছে কি ব্যক্তিগত বলে কিছু থাকে? আমি সরি উথুমি, আর কখনো এটা হবে না। বারবার সরি বলার প্রয়োজন নেই, বলছি তো রাগ করিনি। তাহলে চোখ কিভাবে লাল হয়ে আছে কেন? ঠোঁটি বা ফোলা কেন? বাড়িতে প্রবেশকালে তো সব স্বাভাবিক ছিল। ভরকে গেল উথুমি, ইতস্তত করে বলল, খেতে গিয়ে ঝাল মরিচে কামড় লেগেছে, তাই এমন অবস্থা। সামান্য বিষয় নিয়ে কান্নাকাটি করে ভাসিয়ে ফেলার মেয়ে আমি নই। হ্যাঁ, আপনি শুধু গোপন রাগ করে নাও খাওয়া ভুলে যাওয়ার মতো মেয়ে। কি বলেন? চোখ রাঙিয়ে তাকালো উথুমি। উথুমির জায়গা থেকে উঠে নিজ জায়গায় গিয়ে বসলো তৈমুর। চোখের চশমাটা খুলে বেড সাইডের টেবিলের ওপর রেখে বালিশে মাথা গুজে বলল, লাইট নেভান, খুব ঘুম পাচ্ছে আমার। প্রত্যুত্তর করল না উথুমি। নির্দেশ মোতাবেক চুপচাপ নিজে বালিশ ঠিক করে আলো নিভিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে এসে শুয়ে পড়ল। তার মিনিট 2 অতিক্রম হতে না হতেই আলগোছে নিজের হাতটা তার উপরে রাখলো তৈমুর। কয়েক সেকেন্ডের মধ্যে স্ত্রীকে আবদ্ধ করে নিল নিজ বন্ধনে। এমন কাজে নড়ে চড়ে উঠল উথুমি। ভেজা জিভ দিয়ে নিজের শুষ্ক ওষ্ঠ জোড়া ভিজিয়ে শুধালো, কি করছেন? কিছু না। ছাড়ুন তবে। তৎক্ষণাৎ টুসটার শব্দ করে তার কপালে, 2 গালে এবং থুতনিতে পরপর চুম্বন বসিয়ে দিল তৈমুর। ফিস ফিস করে বলল, ছাড়বো না। শুভরাত্রি। দোয়া করি সকলের জন্য সুন্দর ঠান্ডা একটা মেজাজ নিয়ে ঘুম থেকে উঠতে পারেন। কথা শেষ করে তার গলার নাক ঘষে ঘুমানোর উদ্দেশ্যে চোখ বন্ধ করে নিল তৈমুর। স্বামীর এমন কাজে পুরো দেহখানা শিরশির করে উঠল উথুমির। শুকনো ঢোক গিলে কপালের ঘাম মুছে বেশ কয়েকটা নিঃশ্বাস ফেলে বিড়বিড় করল, এই লোকটা দেখতেই ভদ্র সভ্য, কিন্তু ভেতরে ভেতরে আস্ত একটা বদমাইশ। দিন যায় রাত আসে, আবার রাত যায় নতুন আরেকটি দিন আসে। এটাই প্রকৃতির নিয়ম। আজকে দিনটি শুরু হলো আর 5টা দিনের মতোই। সকাল সকাল গৃহিণীরা ঢুকলো রান্নাঘরে। চাকরিজীবীরা তৈরি হতে লাগলো কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে।
শিক্ষার্থীরা নির্দিষ্ট ইউনিফর্ম পরে তৈরি হচ্ছে স্কুলের জন্য। সারা ফ্ল্যাট জুড়ে এক প্রকার ছোটাছুটি চলছে। যেবার এই তো দৌড়ে গিয়ে রুটি ছাকছে, তো এই আবার গিয়ে খুঁজে দিচ্ছে ছেলের মোজা। তার মধ্যে আবার অন্য ঘর থেকে এলো তুরাগের ডাক। জোয়ানের আম্মু, এই জোয়ানের আম্মু, আমার টাইটা একটু বেঁধে দিয়ে যাও না। স্বামীর ডাকে বিরক্ত হলো জেবা, ওখান থেকেই সাড়া দিয়ে বলল, বয়স তো কম হলো না, অথচ এখনো কিনা টাই বাঁধার জন্য আমায় লাগে। আসছি। তারপর ছেলের হাতে ছেলের মোজা ধরিয়ে দিয়ে এবার ছুটল ছেলের বাপের কাছে। টাই হাতে বিছানায় বসে আছে তুরাগ। স্ত্রীকে আসতে দেখে দাঁত কপাটি বের করে বোকা হাসল সে। জেবা এগিয়ে এসে তার টায়ের হাত লাগালো, বাঁধতে বাঁধতে ব্যস্ত কণ্ঠে বলল, রোজ রোজ এই টাইয়ের বাহানা দিয়ে বিরক্ত করতে লজ্জা করে না? ছেলেটাকে তৈরি করে দিয়ে নিজেও তো তৈরি হতে পারো, আমার কাজটা একটু কমাতে পারো, কিন্তু তা তো আর করবে না। স্ত্রীর রাগ মিশ্রিত কথাতেও পূর্বের মতোই মুখশ্রীতে ঝরঝরে হাসিটা লেপটে থাকে তুরাগের। দুই হাত দিয়ে কোমর জড়িয়ে ধরে স্ত্রীর। এটা তার রোজকার অভ্যাস। স্বামীর এমন কাণ্ডে অভ্যস্ত জেবা, তাই কৃত্রিম রাগটা আর ধরে রাখতে পারল না। টাই বাঁধা শেষ করে মুচকি হেসে আলতো করে বুকে কিল বসিয়ে দিয়ে বলল, ছাড়ো তো, পাশের ঘরের ছেলে আছে, যখন তখন চলে আসতে পারে। হায় হায়, ওইদিকে তো আমার রুটি পুড়ে যাচ্ছে। তুরাগ স্ত্রীর কপালে চুম্বন এঁকে দিয়ে ছেড়ে দেয় তাকে। জেবা লাজুক হাসে, কাজের বাহানায় ছুটে যায় রান্নাঘরে। কিছুক্ষণের মধ্যে টেবিলে নাস্তা বাড়ি। স্বামী সন্তানের জন্য টিফিন বক্স রেডি করে আলাদা আলাদা ব্যাগে ভরে সযত্নে রাখে ড্রয়িং রুমের সোফায়। চেঁচিয়ে ডাকে, জোহানের বাবা, জোহানকে নিয়ে খেতে এসো তাড়াতাড়ি। স্ত্রীর বলা কথা শেষ হতে না হতে ছেলেকে সঙ্গে নিয়ে খাবার টেবিলে এসে বসে তুরাগ। গল্প করতে করতে শুরু হয় তাদের নাস্তার পর্ব। নাস্তা সেরে ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে তাকে ছুটতে হবে আবার অফিসে। অফিসে যাওয়ার জন্য তৈরি হওয়ার বদলে ঘর জুড়ে খুব মনোযোগ সহকারে কিছু খুঁজছে তৈমুর। সেই খোঁজাখুঁজি চক্করে ড্রেসিং টেবিলের জিনিসপত্রের অবস্থা নাজেহাল। বিছানা গোছানো বালিশগুলো হয়ে গেছে অগোছালো। হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেয়ালের সাথে বাড়ি খেলো বেচারা। তৎক্ষণাৎ ব্যথায় আশসূচক শব্দ করে উঠল। ডান হাতের সাহায্যে ব্যথার স্থান ঘষতে ঘষতে আবারও খোঁজায় মনোযোগ দিল। দরজার সাথে হেলান দিয়ে পুরো দৃশ্যটাই এতক্ষণ ধরে অবলোকন করছিল উথুমি। কিন্তু এভাবে স্বামীকে আঘাত পেতে দেখে নড়ে চড়ে উঠল সে। দ্রুত হেঁটে ভেতরে প্রবেশ করলো এবং শুধালো, কি খুঁজছেন এভাবে? আমার চশমা কোথাও খুঁজে পাচ্ছি না, একটু খুঁজে দিন না, আমার খুব অসুবিধা হচ্ছে। কথাটায় ভরকে গেল উথুমি। নিজের হাতে থাকা চশমাটার দিকে একবার তো আরেকবার তৈমুরের পানে তাকায়। চশমা না পেয়ে তৈমুরের কেমন অবস্থা হয় তা দেখার জন্যই দুষ্টুমির ছলে চশমাটা লুকিয়ে রেখেছিল। কিন্তু লোকটার এমন অবস্থা দেখে মজার বদলে ভীষণ অবাকই হলো সে। জিজ্ঞেস করলো, চশমা ছাড়া কি আপনি কিছুই দেখতে পান না তৈমুর সাহেব? পাই, তবে অসুবিধা হয়, সব ঘোলাটে লাগে, একটু খুঁজে দিন না। ফোঁস করে দীর্ঘশ্বাস ফেললো উথুমি। এগিয়ে গিয়ে পায়ের আঙ্গুলে ভর দিয়ে উঁচু হয়ে চশমাটা পরিয়ে দিল তৈমুরের চোখে। মুহূর্তে আশেপাশে সবকিছু স্পষ্ট হয়ে উঠল তৈমুরের নিকট। চশমা পেয়ে অধরে ফুটে উঠল তৃপ্তির হাসি। উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, এই তো আমার চশমা, এবার স্পষ্ট দেখা যাচ্ছে। তা কোথায় পেলেন? কোথায় পেলাম সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আপনি তো কানা তৈমুর সাহেব, উতুমির জামাই কানা। বলে ধপ করে বিছানায় বসে পড়ল উথুমি। অধরের হাসিটা বিলীন হয়ে মুখশ্রী থমথমে হয়ে গেল তৈমুরের। এক দৃষ্টিতে স্ত্রীর দুঃখে ভরা মুখের পানে তাকিয়ে রইল। উথুমি পুনরায় বলল, আমি তো এতদিন ধরে ভাবতাম আপনি অল্প কানা, তাই হয়তো চশমা পরেন, কিন্তু আপনি তো পুরাই কানা। চশমা ছাড়া একদমই অচল। চশমা না থাকলে তো আমায়ও চিনতে পারবেন না, তখন কি হবে আমার? এমন করে বলছেন কেন? আমি মোটেও কানা নই, শুধু চশমা ছাড়া সবকিছু ঘোলাটে দেখি। ইটস নর্মাল। এটা আপনার কাছে নর্মাল? অবশ্যই। শেষমেশ কিনা কানা ছিল আমার ভাগ্যে। হায় আল্লাহ, এ কি হলো আমার সাথে? ভরিওয়ালা মাথায় টাক বয়স্ক লোক যে ছিল না, তার জন্য শুকরিয়া আদায় করুন। একটা মেয়ের ভাগ্য কতটা ভালো হলে তৈমুরের মতো স্বামী পায় বলুন তো? ইউর সো লাকি গার্ল উথুমি। ভ্রু কুচকায় উথুমি সন্দেহভাজন দৃষ্টিতে তাকিয়ে শুধায়, নিজের প্রশংসা নিজেই করছেন? মোটেও না, আপনাকে সত্যের সঙ্গে পরিচয় করাচ্ছে। এসেছেন মহা সত্যবাদী পুরুষ। নিঃশব্দে হাসে তৈমুর। গলার টাই বাঁধতে বাঁধতে শুধায়, সুন্দর লাগছে না আমার?
না। আবার মিথ্যে বলছেন? তা এত সাজগোজ কার জন্য? সুন্দর কোনো কলিগ আছে নাকি অফিসে? আছে, তবে সবাই তো, কারো কারো বাচ্চা আছে, তবে আপনার মতো সুন্দর নয়। শেষের কথাটা খানিকটা লজ্জা পেল উথমি। প্রসঙ্গ বদলে বলল, সামনের শনিবার থেকেই আমার ছুটি শেষ। ওদিকে ভাবি ফোনে বলল বাড়িতে নাকি প্রয়োজনীয় সব কাগজপত্র ফেলে এসেছি, ওইগুলো নিয়ে আসতে হবে। শুক্রবার তো আপনার অফিস বন্ধ, তাহলে ভালো হতো। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন, আমাকে বাড়িতে রেখে যাওয়ায় ভালো দেখায় না। কাল বৃহস্পতিবার হাফ ডে, কাজের প্রেশার কম, চাইলে কালে যাওয়া যায়। বিকেলে বের হলাম, তারপর আপনার যা যা প্রয়োজন সব কিছু নিয়ে একেবারে রাতে চলে এলাম। কথাটা পছন্দ হলো উথমির। স্বামীর কথায় সায় জানিয়ে বলল, ঠিক আছে তবে। মুচকি হাসে তৈমুর। অফিস ব্যাগ হাতে নিয়ে স্ত্রীকে বিদায় জানায়। আল্লাহ হাফেজ। সাবধানে যাবেন, আর সময় মতো খেয়ে নেবেন। মাথা নাড়ায় তৈমুর। বিদায় নিয়ে বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে। আকাশে সূর্য হাসছে। অতিষ্ঠ গরমে ট্যাঙ্কের পানিও ধারণ করেছে ফুটন্ত গরম পানির রূপ। মাথার উপরে ঘূর্ণায়মান ফ্যানের বাতাসে মনে হচ্ছে এক কুণ্ড আগুনে গা ঝলসানো উত্তাপ। খাবার টেবিলে একটি চেয়ারে বসে আছে শাহানা। গরম সহ্য করতে না পেরে একটু পরপর ফ্রিজ খুলে ঠান্ডা পানি বের করে চালান করছে নিজের মুখে। মাথার উপর ঘুরন্ত ফ্যান থাকার পরেও ঘেমে নিয়ে অবস্থা ওনার বেগতিক। উথমি রন্ধনশালায় দাঁড়িয়ে রান্না করছে। মালতী ফুফু মেঝেতে বসে কুটছেন মাছ। কি মনে করে যেন আজ সকাল সকাল আরো দিকে মায়ের পছন্দের পাবদা পোয়া আর নদীর পাঙ্গাস মাছ নিয়ে এসেছিল তৈমুর। যদিও শুক্রবার ছাড়া বাজার এসে যায় না, তবুও কি মনে করে যেন হাঁটতে হাঁটতে সেদিকে চলে গিয়ে করে নিয়ে এলো বাজার। সেসবই বসে বসে কুটছেন মালতী ফুফু। ফ্রিজ থেকে মশলার বাটিটা নিতে এলো উথমি। তৎক্ষণাৎ দৃষ্টিগোচর হলো এক ঢুকে ঠান্ডা পানি গিলতে থাকা শাশুড়িকে। দৃশ্যটি তার মোটেও ভালো লাগলো না। ভারী কি কণ্ঠে বলল, এভাবে সরাসরি কেন ঠান্ডা পানি খাচ্ছেন? পরে তো ঠান্ডা লেগে যাবে। নর্মাল পানির সাথে ঠান্ডা পানি অথবা বরফ মিক্স করে খান। কথাটি শ্রবণাতীত হতে পুত্রবধূর পানে বাঁকা দৃষ্টিতে তাকান শাহানা। প্রত্যুত্তর না করে থম মেরে বসে থাকেন। উথমি ফ্রিজ খুলে নিজের কাজ করতে করতে পুনরায় বলে, বোতলে করে পানি দিয়ে দিচ্ছি। এই গরমের মধ্যে এখানে বসে থাকতে হবে না, ঘরে গিয়ে এসির নিচে শুয়ে থাকুন। আমি বুঝে নিব কি করব আর কি করব না। এসব তেরামো করে লাভটা কি? উল্টো অসুখ বিসুখ বাদিয়ে নিজেকেই ভুগতে হবে। বুড়ো বয়সের অসুখ কিন্তু মারাত্মক হয়। কথাটা শেষ হতে না হতে তেতে উঠলেন শাহানা। ঝাঁঝালো কণ্ঠে বললেন, বুড়ো? কে বুড়ো? কাকে বললে তুমি? কেন আপনি? এবারও যেন অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলেন তিনি। শুধালেন, কি? আমি বুড়ো? আমাকে দেখতে বুড়ো বুড়ো লাগে? তোমার সাহস হয় কিভাবে আমাকে বুড়ো বলার? মাত্র ২৬ বছর বয়সী আমাকে যদি আপনি বয়স্ক মেয়ে মানুষ বলতে পারেন, তাহলে ৬০ ঊর্ধ্ব আপনি তো বুড়োই হবেন, তাই না? শুধু আপনি কেন, আপনার মেয়ে জামাই ২ ছেলে সবই তো বুড়ো। কথাটি বলা শেষ করে আবারও চুলার ধারে চলে গেল উথমি। পুত্রবধূর এহেন কথায় বাকরুদ্ধ হয়ে গেলেন শাহানা। রাগে রীতিমতো কাঁপছেন তিনি। তারপর কয়েক সেকেন্ড সময় নিয়ে বিড়বিড় করতে করতে সেখান থেকে প্রস্থান করলেন। সেসবে আর কর্ণপাত করল না উথমি। ভাতের মার গালতে গালতে মুচকি হাসল সে। আজ বৃহস্পতিবার। তৈমুরের কথা মোতাবেক আজই বাপের বাড়ি যাওয়ার কথা উথমির। সে আনন্দে তার মনটা আজ ফুরফুরে। এমনকি এজন্য শাশুড়ির কথা তেমন একটা গায়ে লাগাচ্ছে না সে। করতে চাচ্ছে না কোনো অশান্তি। অবশ্য শাহানা তার বাপের বাড়ি যাওয়ার কথাটা ঠিকই জানেন। তৈমুর নিজেই গতকাল মাকে জানিয়েছে কথাটি। তবে এবার আর এই সামান্য বিষয়ে দ্বিমত করেননি শাহানা। রান্নাঘরে বসে পুঁইশাক কাটছেন কেয়া বেগম। ভাতের পাতিলটা চুলা থেকে নামাতেই দুপুরে রান্না বান্নার সমাপ্তি ঘটালো রিনি তার। পিছু ফিরে শাশুড়ির উদ্দেশ্যে অসন্তোষ প্রকাশ করে বলল, বসে বসে এখন আবার এসব কাটতে আপনাকে কে বলেছে মা? রেখে দিন, বিকেলে আমি কেটে রাতের জন্য না হয় রান্না করব। আমি করতে পারলে তোমার সমস্যা কি? সারাদিন বাচ্চা সামলে কম কাজ তো আর করো না, তার উপর আরেকটা এখন পেটে। এই সময় বেশি বেশি বিশ্রামের প্রয়োজন। মাত্র মাস 4 হলো, এতেই আপনি যেমন করছেন তাতে তো মনে হচ্ছে এটাই যেন প্রথমবার। তো কি করব? তনি হওয়ার সময় কি হয়েছে মনে নেই? এহেন হেলাফেলা আর অবহেলার কারণে
মরার মতো অবস্থা হয়েছিল। ভাগ্যিস খারাপ কিছু হয়নি, আল্লাহ বাঁচিয়ে দিয়েছিল। এবার আর আমি কোনো ধরনের ঝুঁকি নিতে চাই না। খুব সাবধানে চলাফেরা করতে হবে। যাও, গোসল করে গিয়ে খেয়ে নাও। এখন? তো কখন? আর হ্যাঁ, নামাজ পড়তে ভুলো না কিন্তু। আজ উথমি আর তৈমুর আসবে মা? জানি, তোমার শ্বশুর বলেছে। আর রাতের রান্না বান্না? ও আমি আর উষা মিলে করে নিব, তোমার চিন্তা করতে হবে না। যাও এখন। শাশুড়ি গম্ভীর একরোখা আদেশে আর সেখানে দাঁড়াতে পারল না রিনিতা। দীর্ঘশ্বাস ফেলে ঘরের দিকে পা বাড়ালো। বিছানার মাঝখানে আড়াআড়ি ভাবে শুয়ে বেঘরে ঘুমাচ্ছে তনি। তার পাশে তার গায়ে গা ঘেঁষে ঘুমাচ্ছে আরেকটি প্রাণ, আইসক্রিম। ভোরের আলো ফোটার সাথে সাথেই ঘুম থেকে উঠে পুরো বাড়ি মাথায় তুলে ফেলাই হচ্ছে এ দুটো ছানাপোনার প্রধান কাজ। সাথে লন্ডভন্ড করে ফেলে ঘর থেকে শুরু করে ঘরের সকল জিনিসপত্র। আর তারপর গোসল সেরে ক্লান্ত হয়ে ঘুম ঘুম চোখে দু এক লোকমা খেয়ে পাড়ি জমায় ঘুমের রাজ্যে। এ যেন তার দৈনিক এক রুটিনের অন্তর্ভুক্ত। দুপুরের রোদ কমে এসেছে। অফিস থেকে তৈমুরের বাড়ি ফিরতে ফিরতে বেজে গেল প্রায় 3টা। নানা ধরনের চিন্তা ভাবনার মাথায় নিয়ে ঘরে প্রবেশ করতে তাকে সম্মুখীন হতে হলো উথুমির। তৎক্ষণাৎ সেখানে থমকে দাঁড়ালো সে। থতমত আহত স্বরে সাফাইদার ভঙ্গিতে চটজলদি বলে উঠল, বিশ্বাস করো না তুমি, আমি ঘুরে দেখে একদম ঠিক সময় অফিস থেকে বেরিয়েছিলাম, কিন্তু রাস্তায় এত জ্যাম, কিভাবে বোঝাবো আপনাকে। তার উপর মাঝ রাস্তায় এসে দেখি ট্রাকের ধাক্কায় ঘটেছে বাইক অ্যাক্সিডেন্ট। পুলিশের সঙ্গে সঙ্গে আটকে দিয়েছে রাস্তা, তাই একটু দেরি হয়ে গেছে। উথুমির মুখভঙ্গি একেবারে শান্ত, খুব স্বাভাবিক স্বরে বলল, ফ্রেশ হয়ে নিন। খাবার বাড়বো নাকি খেয়ে এসেছেন? খাইনি। আচ্ছা, আমি তাহলে নিচে গেলাম, আপনি ফ্রেশ হয়ে চলে আসুন। তারপর সেখান থেকে আর এক মুহূর্ত দাঁড়ালো না উথুমি। নিজের কথা শেষ করে কয়েক সেকেন্ডে বেরিয়ে এলো ঘর থেকে। শার্টের বোতাম খুলতে খুলতে সেদিকে তাকালো তৈমুর। হুটহাট তার অভিমান করে রাগ করে অগ্নিমূর্তি ধারণ করা বউটা আজ আর রাগ অভিমান করলো না কেন? ব্যাপার কি? এসব তো মোটেও ভালো লক্ষণ নয়। ভাবতে ভাবতেই হৃদয় কুঞ্চিত হলো তার। দুপুরের ভোজনের পর থেকে শুরু করে একেবারে আসরের আগ পর্যন্ত ফুলকুঞ্জ বাড়িটি থাকে নীরব নিস্তব্ধ। পুরোনো দিনের মতো হই হুল্লোড় এখন আর হয় না এই বাড়িতে। সময়ের সঙ্গে সঙ্গে কত কিছুই না বদলে গিয়েছে। যে যার মতো ব্যস্ত হয়ে পড়েছে নিজ সত্তায়। টেবিলে দুটো প্লেটে খাবার বেড়ে কিছুক্ষণ স্বামীর জন্য অপেক্ষা করতেই তৈমুর এসে চেয়ার টেনে বসলো। স্ত্রীর পানে চেয়ে শুধালো, আপনি এখনো খাননি? না। আম্মা কিছু বলেছেন? না, কি বলবে? ও, আজ কি তবে যাওয়া হবে না? কোথায়? আমার বাবা বাড়ি। কেন হবে না? কথা তো ছিল আজ যাব, তারপর কাজ শেষ করে রাতে ফিরে আসবো। তার কখন যাবেন শুনি? 3:30-এর বেশি বাজে। যাওয়া আসা করতেও তো কম সময় লাগবে না? গাড়ি তো নিজেদের, তাই যখন ইচ্ছে তখনই যাওয়া যাবে। আপনি খেয়ে গিয়ে তৈরি হয়ে নিন। অফিস থেকে এলেন অথচ বিশ্রাম না নিয়ে এখন শ্বশুরবাড়ি ছুটবেন? তখন তো আবার আপনার মা আমায় এসে দোষারোপ করবে। থতমত খেয়ে গেল তৈমুর। আমতা আমতা করে বলল, তা অবশ্যই নেওয়া উচিত, কিন্তু সমস্যা নেই, আপনি খেয়ে দিয়ে গিয়ে তৈরি হয়ে নিন। ভালো কথায় কাজ দিল না, বরং চটে গেল উথুমি। চোয়াল শক্ত করে বলল, মনে এক অথচ মুখে আরেক, এমন ধরনের মানুষদের না আমি একদম সহ্য করতে পারি না। স্ত্রীর কথায় রাগের আভাস পেল তৈমুর। আমতা আমতা করে বলল, আমি আবার না করলাম কখন? বলেছি তো যাব। আর প্রয়োজন নেই, বাড়িতে ফোন করে জানিয়ে দিয়েছি আমরা যাব না। আপনি নিশ্চিন্তে খেয়ে গিয়ে বিশ্রাম করুন। ভেতরে ইচ্ছে থাকলে সবই করা যায়, আর ইচ্ছে না থাকলে কিছুই করা যায় না। রাস্তায় যে কেমন জ্যাম তা আমার খুব ভালো করে জানা আছে, সবই বাহানা। কথাগুলো বলা শেষ করে নিজের খাবারের প্লেট নিয়ে টেবিল ছেড়ে উঠে গেল উথুমি। বড় বড় কদম ফেলে চলে এলো অন্দর মহলে। এক পর্যায়ে সোফায় বসে খেতে আরম্ভ করলো সে। তার এহেন কাজে ভরকে গেল তৈমুর। গলায় আটকে গেল খাবার। ঢক ঢক করে গ্লাসের পানি শেষ করে গলার স্বর নামিয়ে নিজেকে প্রশ্ন করলো, এই মেয়ে এমন কেন? এত এত রাগ আসে কোত্থেকে? আমাকে ইচ্ছে করে দেরি করে এসছে, নাকি নাচার জন্য অজুহাত তৈরি করেছে? কিন্তু প্রশ্নের উত্তরগুলো খুঁজে পেল না তৈমুর। উদাস হয়ে খাবার খেয়ে উঠে চলে গেল ঘরে। উথুমি এলো তার ঠিক পাক্কা 10 মিনিট পর। খোপা করা চুলগুলো খুলে পিঠ জুড়ে ছেড়ে দিল। ড্রেসিং টেবিলের উপরে অযত্নে পড়ে থাকা লো চার্জের মোবাইলটা হাতে নিতেই স্ক্রিনে দেখতে পেল ভাবি নামে সেভ করা নাম্বার থেকে আসা মিসড কল।
তখনই কল ব্যাক করলো সে। সাথে সাথে রিসিভ হয়ে অপর পাশ থেকে ভেসে এলো রিনিতার কণ্ঠস্বর। কতবার কল দিলাম তোমায়, ধরলে না কেন শুনি? শুনিনি, মোবাইল সাইলেন্ট ছিল। ও, তা রওনা দিয়েছো? তোমরা এখন কোথায় আছো? বাড়িতে। বাড়িতে এখনো? তাহলে বেরোবে কখন? আজ আর আসছি না ভাবি। সে কি, আসছো না মানে? আজই তো তোমাদের আসার কথা ছিল। ছিল, তবে আসছি না। ওগুলো তুমি গুছিয়ে আমার আলমারিতে লক করে রেখে দিও। যেদিন আসতে পারবো সেদিন নিয়ে আসবো। আচ্ছা রাখি তবে, হ্যাঁ? মাকে জানিয়ে দিও। রিনি তাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিল উথুমি। এতক্ষণ চুপচাপ স্ত্রীর ফোন আলাপ শুনছিল তৈমুর। এবার যেন ভারী অবাক হলো সে। বিছানায় হাঁটু মোড়ে বসে আশ্চর্যজনিত কণ্ঠে প্রশ্ন ছুড়ল। এটা কি হলো? আপনি না তখন বললেন বাড়িতে নাকি বলে দিয়ে এসেছেন যাবেন না, তাহলে? মোবাইলটা চার্জে বসালো উথুমি। স্বামীর পানে ফিরে তাকালো না একবার, জবাবে বলল, তো তো মানে আপনি আমি মিথ্যে বলেছেন? আগে জানিয়েছেন বললেও সত্যি সত্যি তো এইমাত্র বাড়িতে না যাওয়ার কথাই জানালেন। সেসব আমার ব্যাপার, আপনাকে কেউ শুনতে বলেছে? দীর্ঘশ্বাস ফেলে তৈমুর, মিনমিনে গলায় বলে, অযথা সামান্য কারণে রেগে যাওয়া তেরামি করায় কি আপনি বংশানুক্রমে পেয়েছেন? আমার অর্ধেক জীবন থাকলো লেখাপড়ার চাকরি জোগাড় করতে করতে, বাকি অর্ধেক তো দেখছি আপনার রাগ সহ্য করতে করতে চলে যাবেন। কি হবে আমার ভবিষ্যৎ প্রজন্মের? কিছুই হবে না। আপনার ভবিষ্যৎ প্রজন্ম আপনার আর আপনার মায়ের স্বভাব নিয়ে জন্মাবে, তারপর তাদের জীবন সঙ্গী আর পুত্রবধূর হাড় মাংস জ্বালিয়ে খাবে। রাগে গজগজ করতে করতে বারান্দায় গিয়ে বসলো। বিয়ের পর থেকে যেন উথুমির নিকট সবকিছুই অসহ্য লাগছে। বিশেষ করে অসহ্য লাগছে চরম এই অভদ্র লোকটিকে। তন্নি যখন ঘুম ভেঙেছে তখন সময় বিকেল 4টা। ঘুম থেকে জেগে ড্রয়িং রুমের বিভিন্ন জায়গায় খেলনা ছড়িয়ে ছিটিয়ে রেখে খেলনা ঘোড়ায় চেপে বসে আছে সে। দাদিকে মেঝেতে বসে রূপকথার গল্প শোনাতে শোনাতে তাকে খাইয়ে দিচ্ছে। রিনিতা তখন ঘর থেকে বেরিয়ে এসে সোফায় বসলো। শাশুড়ির উদ্দেশ্যে চাপা স্বরে বলল, উৎমিরা আচার আসছে না মা? সে কি, কেন? জানি না, জিজ্ঞেস করেছিলাম কিন্তু কারণটা আর জানাইনি। এটা আবার কেমন কথা? আসবে বললো আবার এখন বলছে আসবে না। কি হলো মেয়েটার? আমার সাথে তো বিয়ের পর থেকে তেমন একটা কথাও বলে না। যা কথা আছে সব শুধু তোমাদের সাথে। আমাদের সাথেও নিজ থেকে বলে না মা, আমরাই বারবার ফোন করে খোঁজ নেই। আর আপনি তো বাড়িতে থাকতেও কখনো ওর খোঁজ নেননি। আমি অন্তত এত বছরেও তা দেখিনি। কথাটা শুনতে থমথমে হয়ে গেল কেয়ার মুখশ্রী। পুত্রবধূর পানে বাঁকা দৃষ্টিতে তাকিয়ে নাতনিকে অবশিষ্ট লোকমাটা খাইয়ে উঠে চলে গেলেন রান্নাঘরে। দিনের আলো বিলীন হয়ে ধরণীতে সন্ধে নামার প্রস্তুতি চলছে। সূর্যি মামা পশ্চিম আকাশে ডুব দিয়েছে তার মিনিট 10 আগে। ধীরে ধীরে ছাইরঙা অম্বরে মেঘের ভেলা সরে গিয়ে প্রকাশ পাচ্ছে চাঁদের অস্তিত্ব। চারিদিকে পাখিদের কিচিরমিচির শব্দে মুখরিত। দীর্ঘশ্বাস ফেলে বসা থেকে উঠে দাঁড়ালো উথুমি। বারান্দার লাইট জ্বালিয়ে প্রবেশ করলো কক্ষে। তারপর বিছানায় দৃষ্টি যেতেই পানসে হয়ে এলো তার মুখ, সাথে ভাঁজ পড়লো ললাটে। তৈমুর বালিশে পিঠ ঠেকিয়ে নাকের ডগায় চশমা ঝুলিয়ে মোটা একটি ইংরেজি উপন্যাসের বই পড়তে ব্যস্ত। আশেপাশে যেন কোনো খেয়াল নেই তার। আর তার এই দশা দেখে বিরক্ত বোধ করলো উথুমি। মুখ বাঁকিয়ে মনে মনে উদ্ধার করলো তার গোষ্ঠী। মাথায় ঘোমটা টেনে দরজায় পথে পা বাড়ালো। তখনই পেছন থেকে ডাক এলো, উথুমি। শুনেও না শোনার ভান করে নিজের মতোই এগিয়ে যেতে লাগলো উথুমি। তৈমুর পুনরায় জিজ্ঞেস করলো, যাচ্ছেন কোথায়? এবার সে থামলো। গরম তেলের উপর পানি পড়লে যেমন ছ্যাত করে উঠে ঠিক তেমন ভাবে সেও ছ্যাত করে উত্তর দিল, জাহান্নামে। মুচকি হাসলো তৈমুর, দুষ্টুমির ছড়ে বলল, আচ্ছা, যাওয়ার আগে আমায় 1 কাপ চা দিন তো, এক্সট্রা মিল্ক উইদাউট সুগার। মুখশ্রীর ভাবভঙ্গি মুহূর্তে বদলে গেল উথুমির। এবার ভীষণ রাগ হচ্ছে তার। এই লোকটা ঠিক কোন ধাঁচের মানুষ কিছুতেই যেন বুঝতে পারছে না সে। কিন্তু তৈমুরের সেসব খেয়াল নেই। তার দৃষ্টি পূর্বের মতোই নিজের হাতের মস্ত বড় বইয়ের মধ্যে নিবদ্ধ। তাতে যেন রাগটা তরতরে করে বৃদ্ধি পেল উথুমির। আর কথা না বাড়িয়ে চুপচাপ সে বেরিয়ে এলো ঘর থেকে। সাপ্তাহিক ছুটির দিনে আলাদাই একটা উৎসব উৎসব ভাব থাকে।
অন্য সব দিনের তুলনায় শুক্রবারই বাড়িতে পড়ে রান্নার হিড়িক। তবে আজকের এই দিনটিতে এসে ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেল উথমির।